দেখুন, দায় টাকা সেটা তো এখন মানে তদন্ত সাপেক্ষ, এবং তদন্ত হবে, তদন্ত করতেই হবে, কারণ এই ঘটনা সবাইকে আমাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছে। মানে এতগুলো আমাদের সহনাগরিকের জীবন চলে গেছে, এবং ঘটনাটা কিসের জন্য হয়েছে সেটা এখনও অবধি দেখুন বিশেষ তাবৎ যারা এভিয়েশন এক্সপার্ট আছে তারাও ক্লিয়ারলি বুঝতে পারছে না যে কিসের জন্য হয়েছে। ডাবল ইঞ্জিন ফেলিয়ার, যেটা বলা হচ্ছে যে 1 in a billion টাইমস হয়, বা ধরুন এই যে ফ্ল্যাপ মাল ফাংশন সেটার জন্য হয়েছে, বা আপনারা যেটা বলছেন যে কোনো পাখি কি সাথে ধাক্কা লেগেছে, যেটা হোটসানে 2009 সালে হয়েছিল। এখন পুরোটাই তদন্ত সাপেক্ষ। আজকে তো সবে ব্ল্যাক বক্সটা পাওয়া গেছে, সেটার এখন সেটাকে এখন যে চিপসগুলো আছে সেগুলো বার করে এগুলোর ইয়েটা তদন্তটা হবে। অলরেডি তদন্ত কমিটি একটা গঠন করা হয়েছে। আমরা চাইবো যে দ্রুত এটার যেন মানে সঠিক তথ্যটা বেরিয়ে আসে, কিসের জন্য হয়েছে, টেকনিক্যাল ফেলিয়ার নাকি হিউম্যান এরার, যেটাই হোক আসল তথ্যটা বেরিয়ে আসুক। এতগুলো আমাদের মানুষের প্রাণ গেছে, সে কারণটা জানা যাক, এবং পরবর্তী সময় যে সেফটির জন্য যে মেজার্সগুলো নেওয়া হয়েছে আমার মনে হয় সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আগামী দিনে যেন এটা না হয় সেটাও আমাদের দেখতে হবে। চন্দনদা, মৌপিয়া, প্রথমে এখানে এই আলোচনা আমার মনে হয় যে আমরা তো সকলেই শোক সন্তপ্ত এবং পরিবারের প্রতিও মর্মাহত, আমাদের মর্মবেদনা ব্যক্ত করি। একটা ঘটনা এখানে বাস্তবিক ক্ষেত্রে আমরা যে আলোচনাটা করছি তার কিন্তু কয়েকটা মডেল আছে। মানে আমি বিশেষভাবে তোমাকে যেটা বলি সেটা হলো যে আজকে যে এয়ারক্রাফটের এত বড় একটা দুর্ঘটনা, তার পিছনে কতগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। ধরো ককপিট ভয়েস রেকর্ডার, ইনফ্যাক্ট দ্যাট ইজ দ্য ব্ল্যাক বক্স, বা ওটা ফ্লাইট ডেটা রেকর্ডার, এটা তো সেকেন্ডারি, সেটা তো আজকে হয়েছে, এরপরে ইনভেস্টিগেশন হবে। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে যে এয়ারক্রাফটটা এয়ার অর্ডিনেন্স লস করেছে কি, মানে এয়ার অর্ডিনেন্স যদি লস করে তাহলে তার টেকনিক্যাল ফল্ট ছিল, এখানে সন্দেহ নেই। এখানে দেখা যাচ্ছে যে যেটা হুইল রুমসে এটা কিন্তু লিফট করা যায়নি, এটা হাইড্রোলিক সিস্টেমে, সেটা তোমরাই দেখালে যে হুইলটা ওপেন ছিল, তখনও লিফট করা যায়নি, 27 সেকেন্ডস ছিল। জাস্ট এটাকে বুঝতে হবে। থার্ড প্রশ্নটা হচ্ছে যে যখন এই এয়ারক্রাফটটা জেনারেলি কি হয়, ফার্স্ট গতিটা ভ্যালোসিটিটা হচ্ছে এয়ারলিফটের পরে ওয়েট, অর্থাৎ ওয়েট অ্যাডজাস্ট করে তারপরে থ্রাস্ট, তারপর ড্র্যাগ করে ক্রুজিং লেভেলে যায়। এই হচ্ছে এন্টায়ার এয়ারক্রাফট সিস্টেম অফ ফ্লাইং। কিন্তু ঘটনা চক্রে দেখা গেছে যে মেজে কল গিয়েছিল এটিসিতে, সেখানে এই যে নো থ্রাস্ট নো লিফট, তার মানে এয়ার অর্ডিনেন্সটা ডিটোরিয়েট করেছে। অর্থাৎ এই যে এয়ার লিফটটা হওয়ার কথা, যেখান থেকে ওয়েট চেক বা তারপরে থ্রাস্টে যাবে, সেখানে এয়ার অর্ডিনেন্স, তার মানে একটা টেকনিক্যাল ডিফিকাল্টি আছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এটা ধরো ইন্টারনাল, এটা পরে বোঝা যাবে কি কারণে হয়েছে, কিন্তু যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট সেটা হলো এয়ারক্রাফট যদি এয়ার অর্ডিনেন্স হারায় তাহলে তার মেনটেন্যান্স নিয়ে কোয়েশ্চেন উঠবে। ইটস ওয়ান পয়েন্ট। বাট এক্সটার্নালি একটা জিনিস আমরা বুঝে গেলাম, সেটা হচ্ছে এয়ারপোর্ট একটা বিজি মেহেদাবাদের মতো এয়ারপোর্ট, যেটা কলকাতা বা আমরা সকলেই শঙ্কা প্রকাশ করছি, স্কাই ক্র্যাপার্সগুলো কোন লেভেলে, যেখানে এয়ার স্পেস পাওয়া যায় না। ইনফ্যাক্ট যদি ওই স্কাই ক্র্যাপার্সগুলো না থাকতো বা ডাইভার্টেড হতে পারতো, তাহলে হয়তো বেলি ল্যান্ডিং হতে পারতো, ক্র্যাশ ল্যান্ডিং হতে পারতো, হতে অনেক কিছু পারতো। কিন্তু চোখের সামনে দেখা গেল 27 সেকেন্ডে 265 জনের জীবন। মানে আমি বলতে চাইছি কি, যে এই এন্টায়ার প্রসেসটা একটা ডেফিনিট তদন্ত হচ্ছে, হবে, সব ঠিক আছে, কিন্তু আমাদের দেখতে হবে এক্সট্রা গভর্নমেন্টাল এজেন্সিসগুলো সেই কাজটি করছে কি। অর্থাৎ এই স্কাই ক্র্যাপারের পারমিশনটা তো এয়ারপোর্ট দেয়নি, সেটা তো কোনো নির্দিষ্টভাবে লোকাল গভর্নেন্স, মিউনিসিপ্যালিটি হোয়াটসোএভার তারা কনসাল্ট করে না। এই কমপ্লেন কিন্তু এখানে আছে। তোমাকে আমি বেসিক্যালি পাশে বলে রাখি, তুমি জানো এটা, যে আমি এভিয়েশনের সাথে 28 বছর আমার প্রাইম টাইম কেটেছে। ইনফ্যাক্ট দ্যাট ইজ ওয়্যার এক্স্যাক্টলি আই এক্সপেরিয়েন্সড। এটা কিন্তু মারাত্মক, শুধু পাখি নয়, পাখির জন্য যে ওপেন মার্কেটসগুলো অ্যারাউন্ড, তুমি দেখবে ওপেন মার্কেটস, এত রেস্তোরাঁ, আলটিমেটলি এটা তো পাখির জন্য ফিডিং জোন। এই পাখিগুলো সেখানেই উড়বে, সেখানেই জমায়েত হবে। বহু কনসার্ন করা হয় এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে, সরকারকে, লোকাল গভর্নমেন্টকে, মিউনিসিপ্যালিটিতে, বাট নোবডি কেয়ারস। তুমি ল্যান্ডস্কেপ দেখলে বুঝতে পারবে, ইভেন কলকাতাতে দ্যাটস দ্য সেম থিং হ্যাপেনিং। আমি এখানেই কৌশিকদার কাছে আসবো যে ঠিক এখনো পর্যন্ত কি কারণে দুর্ঘটনা ঘটেছে, কি কারণে 265 জনের এই মর্মান্তিক মৃত্যু, সেই নির্দিষ্টভাবে সেই তথ্য সামনে আসেনি। অনেকগুলো সম্ভাবনা রয়েছে, অনেকগুলো থিওরি রয়েছে, অনেকগুলো স্পেকুলেশন রয়েছে, কিন্তু এটা তো একই সঙ্গে একটা বেকআপ কলও। কৌশিকদা, দেখুন, প্রথমেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের আত্মার চিরশান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
ঈশ্বর ওনাদের শক্তি দিন এই চূড়ান্ত শোক থেকে বেরিয়ে আসার জন্য। এইবার কথাটা হচ্ছে ওয়েক আপ কল তো নিশ্চয়ই। দেখুন, যে কোনো জিনিসের সাধারণত প্রথম কথাই আমাদের যেটা মনে হয় যে এরকম একটা চূড়ান্ত দুর্ঘটনা নিয়ে, মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। যে কোনো দেশপ্রেমী নাগরিকেরই এটার গভীরে গিয়ে অনুসন্ধান করা উচিত। দুটো ব্যাপার নর্মালি হয়, একটা টেকনিক্যাল এরার, একটা হিউম্যান এরার। এবার সেটার মধ্যে কোনটা হয়েছে সেটা তো তদন্ত সাপেক্ষে, কিন্তু হিউম্যান এরারটাকে আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে হিউম্যান এরারটা কি কোনো নেগলিজেন্সের কারণে হয়েছিল, নাকি হিউম্যান এরারটা ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান এরার। এবার এই সব স্পেকুলেশনই তো পুরোপুরি তদন্ত না হওয়া পর্যন্ত সামনে আসবে না, কিন্তু এটা যেটুকুন বলা যেতে পারে, ধরুন গত 27 বছর ধরে আমিও বিদেশে বহুবার ফ্লাই করি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে। 27 সেকেন্ড টেক অফের মধ্যে এই ঘটনা কিন্তু আমার মনে পড়ছে না 2000 সাল থেকে আজ অব্দি পৃথিবীতে কত হয়েছে বলে। ল্যান্ডিংয়ে প্রবলেম হয়, ল্যান্ডিংয়ে প্রচণ্ড ক্র্যাশ হয়। এমনকি আমারও একবার ঘটেছিল, শিলং থেকে ফিরছিলাম, অলমোস্ট টাচ ডাউনের সময় রানওয়েতে একটা পাখি আবার ফ্লাইটটা উড়ে বেরিয়ে চলে গেল। একেবারে সেটা আমরা টার্ন অ্যারাউন্ড একটা দেখেছিলাম এই কলকাতার রানওয়েতে একটা কুকুর সামনে চলে এসেছে। পয়েন্ট যেটা মৌপি আমার মনে হয়, যে কোনো এয়ারলাইন, এই ড্রিম লাইনার এয়ারলাইনটা যখন মানে কেনা হয়েছিল তার আগে নাকি যোজনা কমিশন এটা নিয়ে দুটা স্ট্রং রিমার্কস করেছিল, বাট এনিওয়ে তারপরে এই এয়ারলাইনটা কিন্তু চলেছে এবং এই ড্রিম লাইনারের দিল্লি লন্ডন ফ্লাইটটা কিন্তু বেশ পপুলারও। কথাটা হচ্ছে প্রত্যেকটা এয়ারলাইনের কিন্তু জাস্ট বিফোর টেক অফ একটা ফাইনাল টেকনিক্যাল চেক হয়। এই ক্ষেত্রে কি সেটা হয়েছিল, সেটা কিন্তু আমাদের কাছে একটা খুব বড় প্রশ্ন। এবং এখানে আমি শুধু একটু মেনশন করব, আমরা এখনো তার সত্যতা জানি না, কারণ এরকম একটা বড় ঘটনার ক্ষেত্রে সামান্য একজনের সোশ্যাল মিডিয়া পোস্ট সেটাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু আকাশ বাচ্চা বলে একজন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, তিনি একটা ভিডিও পোস্ট করে বলছেন যে তিনি দিল্লি থেকে ওই এয়ারক্রাফটটাতেই উঠেছিলেন তার জাস্ট 2 ঘন্টা আগে, এবং সেই সময় তিনি ভিডিও করেছিলেন কারণ এসি চলছিল না, সামনের যে ইনফোটেইনমেন্ট যে স্ক্রিনটা রয়েছে সেটা ঠিকমতো কাজ করছিল না। যদিও এসি না চলা বা ইনফোটেইনমেন্ট সিস্টেম সেটা কাজ না করা এগুলোর কারণে এয়ার ক্র্যাশ হয় না, কিন্তু সার্বিকভাবে যে মেইনটেনেন্সের প্রশ্নটা, সেই মেইনটেনেন্সের প্রশ্নটা থাকছে এবং মেইনটেনেন্সের প্রশ্নটাকে উস্কে দিচ্ছে। আবারও বলছি যে এসি কাজ না করাটা হয়তো কোনোভাবেই কোনো এয়ার ক্র্যাশের কারণ হতে পারে না। ইনফোটেইনমেন্ট কাজ না করাটা কিন্তু আমি বলছি বা ইনফোটেইনমেন্টটা কিন্তু ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য। আপনি যদি লং ফ্লাইটে ইনফোটেইনমেন্ট এভরি সিটের সামনে দেখেন, সেটা ওরা আপনার সিটের সামনে ইনফোটেইনমেন্টটা চেক করে দিতে পারে, কিন্তু এই ধরনের ফ্লাইটগুলো ইট ওয়াজ এ লং ফ্লাইট, ফলে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা যেটা কাজ করছিল না, যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু নিশ্চিত করে আমাদের মনে হয়, আমরা টেকনিক্যালি বিশেষজ্ঞ নেই, যে কোনো একটা পাওয়ার সাপ্লাইয়ের গন্ডগোল ইলেকট্রিক্যাল সিস্টেম। না দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো এয়ারক্রাফট সেটা অপারেশনসে যাওয়ার আগে ডিজিসিএর থেকে সার্টিফিকেট অফ এয়ারওয়ার্ডিনেস নিতে হয়, ঠিক আছে, এবং এই সার্টিফিকেট অফ এয়ারওয়ার্ডিনেস প্রতি 12 মাস অন্তর অন্তর রিনিউও করাতে হয়, এবং ডিজিসিএ এটাকে রেগুলার মনিটরিং এবং অডিটও করে। বিষয়টা হচ্ছে যে মেনটেনেন্সের কোনো প্রবলেম থাকার সম্ভাবনাও কম। তার কারণ হচ্ছে গিয়ে যে এই ফ্লাইটটা টেক অফ করার আগে পাইলট বা তার যে মেনটেনেন্স স্টাফ আছে তারা কিন্তু এটাকে চেক আপ করে তারপরেই ছেড়েছিল। তার কারণ হচ্ছে গিয়ে সব ফ্লাইটেরই একটা নোগো পয়েন্ট থাকে, যেখান থেকে গিয়ে ওরা ট্রাস্টটা দিয়ে তারপরে এরা এলিভেটটা করা শুরু করে। এবার যদি পাইলট মনে করে যে যেখানে কোনো প্রবলেম আছে, ও কিন্তু ওই পয়েন্টে গিয়ে কিন্তু জিনিসটাকে বন্ধ করে দেবে, রানওয়েটাকে কিন্তু আর প্রসিড করবে না। তো যখন করেনি, তার মানে যতক্ষণ না ফ্লাইটটা টেক অফ করেছে বা যতক্ষণ না এয়ার নেওয়া শুরু করেছে, যার পরে হয়তো রিয়েলাইজ করেছে যে ও এলিভেট করতে পারছে না, ট্রাস্টটা পাচ্ছে না, তো তার মানে ও কিন্তু ইনিশিয়ালিও হয়তো ও এই প্রবলেমটা রেকগনাইজ করতে পারেনি। তাহলে আমাদের আবারও আমরা ওই জায়গাতে ফিরে আসছি যে লেট দ্যাট রিপোর্ট কাম, যে কেন এটা হয়েছে। মানে আগে থেকে ওই যে তুমিও যেটা বলছো যে কনক্লুশনে জাম্প করাটা তো উচিত না, তো লেটস সি যে কিসের জন্য হয়েছে। এবং মেনটেনেন্সের দেখো, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ওদের একটা মেনটেনেন্সের জন্য ওরা একটা থার্ড পার্টিকে দিয়ে রেখেছে, সেটা শোনা যাচ্ছে নাকি ওরা হয়তো চেঞ্জ করেছে, সেটা এখন ওরা এয়ার ইন্ডিয়া বেটার বলতে পারবে। এয়ার ইন্ডিয়াও নিজেদের তরফ থেকে একটা তদন্ত করছে। তো হোয়াট এভার কামস, লেট দ্য ইনভেস্টিগেশন গো অন। আফটার দ্যাট আমরা সবাই বলতে পারবো না যে কি হয়েছে, কিন্তু আমার মনে হয় যদি কেউ এর পেছনে যদি কোনো হিউম্যান এরার থেকে থাকে, যদি কোথাও গাফিলতি থেকে থাকে, সেটা কোনো একটা ইন্ডিভিজুয়াল হোক, কোনো একটা অর্গানাইজেশনের তরফ থেকে, দে উইল বি পানিশড। এইটুকুনি আমি